প্রথমেই আমাদের প্রথম আলো বার্তা পর্দার সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা। প্রথমেই আসছি পাড়া সমাধান। আর এই পাড়া সমাধান করতে গিয়ে কি হয়েছে জানেন? পটাশপুরে, জায়গাটার নাম হচ্ছে পটাশপুর। সেখানে ঢালাই রাস্তা শুরু হয়েছে। আর ঢালাই রাস্তা এমনভাবে করছে যে মানুষ একদম ক্ষেপে গেছে। আর সেখানে এক মহিলাকে তার মেয়ে অর্থাৎ নাবালিকার সামনে বিভ্রস্ত করলো একদম সেই মায়ের অর্থাৎ খুড়তুতো এবং জাতুতো শ্বশুর আর পাড়া প্রতিবেশীরা। কারণটা জানেন? কারণটা হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে সেই রাস্তা তৈরি হচ্ছে, ঢালাই রাস্তা। আর সেখানে মহিলাটা প্রতিবাদ করেছিল। এটাই তার অপরাধ। কি যে প্রতিবাদ করেছিল নিম্নমানের সরঞ্জাম দিয়ে ঢালাই রাস্তা চলছে পটাশপুরে। আর সেই মহিলা প্রতিবাদ করেছিল। তার প্রতিবাদের স্বরূপ তার জাতুতো এবং খুড়তুতো শ্বশুর নাবালিকা মেয়ের সামনে তাকে বিবস্ত করলো। অবস্থা দেখুন, অবাক হয়ে যাবে। দেখুন, আমাদের প্রতিনিধি সেখানে ছিল, সেই দৃশ্য তুলে আনলো আপনাদের জন্য। দেখুন সেই সরাসরি দৃশ্য আমাদের চ্যানেলে। दौड़ी लिया बांधी बचाओ के बांधी बचाओ उठबू ना की उठी जा उठी जा সবাই আসবে, সব বুঝবে, গ্রামের আমার বাসকে আইসবন, আমার বাসকে আইসবন, আমার বাসকে আইসবন। দিদি আপনার নাম? মূলত আপনাকে যে বেঁধে মারধরের যে ভিডিও ভাইরাল হলো, কারণ কি? মারধরটা কারণ কি? ঢালাই রাস্তা ছিল, সেটা বারণ করেছিল। কি বারণ করেছিলেন আপনি? প্রথম থেকে ছিল, ওরা পিছন থেকে নিয়েছে। আর সেই জন্য আমাদের বাড়িতে আমি বলেছি যে প্রথম থেকে করতে না হবে, বারণ করবে। এই বারণ করতে গেছিল।
মারধর করেছে, তারপর প্রশাসনকে জানিয়েছে? হ্যাঁ জানিয়েছে। মানে রাস্তা টোটাল 100 মিটার রাস্তা রয়েছে, তার মাঝখানে তারা ঢালাই রাস্তা করেছে। আপনি বলেছিলেন যে প্রথম যে মূল রাস্তা থেকে ঢালাই রাস্তাটা করছে, তাই তো? হ্যাঁ তারা করেনি, হ্যাঁ আপনাকে বেঁধে রেখে ঢালাই করেছে, তাই তো? হ্যাঁ কতক্ষণ ধরে ঢালাই করলো? 8 ঘন্টা 1 ঘন্টা হবে এরকম। পুরো রাস্তা তৈরি একদম বেঁধে ঢালাই করেছে? হ্যাঁ বেঁধেছে মেরেছে। হ্যাঁ। এখন কি এই মারধর পরে আপনি কি কোনো নিরাপত্তাহীনতায় ভুগছেন? একটা মা আর মেয়ে থাকি কখন কী করবে আমরা তো জানি না কি। মেয়ে কত বছর? 14 বছর। মেয়ের সামনে মেরেছে? হ্যাঁ মেয়েকেও মেরেছে, মেয়ে ছাড়া তো এখানে কেউ নেই। এইবার আপনাদের আমি নিয়ে যাচ্ছি মালদায়। হ্যাঁ, মালদায় আবার সেই আক্রান্ত হলো পরিযায়ী শ্রমিক। এই পরিযায়ী শ্রমিক বিভিন্ন জায়গায় যে আক্রান্ত হচ্ছে আমাদের চ্যানেলের পর্দায় আপনাদের দেখিয়েছিলাম, আর আজকে আপনাদের নিয়ে যাচ্ছি মালদায়। মালদায় আবার আক্রান্ত পরিযায়ী শ্রমিক। এবার মধ্যপ্রদেশে সাগর মেলায় সুরকি থানার সামনে আক্রান্ত হতে হলো মালদার কালিয়াচকের বাসিন্দা শাহেদ শেখকে। তাকে এমন বুন্ডুলখণ্ড মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে বাংলা বলার অপরাধে। তাহলে বুঝতে পারছেন, বাংলা বলার অপরাধে মালদার কালিয়াচকে সেই পরিযায়ী শ্রমিক মধ্যপ্রদেশে সে কাপড় বিক্রি করত। হ্যাঁ, কাপড় বিক্রি করত। তার বেশ কয়েকদিন আগে এসআইআর ডাক হয়ে এসছিল, মালদা এসছিল। মালদা এসে আবার চলে গেছিল সে মধ্যপ্রদেশে। সেখানে বাংলা কথা বলার জন্য 4-5 জন দুষ্কৃতী তাকে তুলে নিয়ে চলে গেল এবং বেদখল মারল সেই ভুন্ডুলগড় সে মেডিকেল কলেজে সে ভর্তি। অবাক করা কাণ্ড, পরিযায়ী শ্রমিকদের এরকম বারবার আক্রান্ত হচ্ছে, আর আমরা সেই খবর বারবার আমাদের চ্যানেলে দেখাচ্ছি। দেখুন, আমাদের প্রতিনিধি সরাসরি সেই জায়গায় ছিল, সেই দৃশ্য দেখুন, আঁতকে উঠবেন। বলার জন্য মেরেছে। কি হয়েছিল? কি ওই তো এরই আগু বাঙালি বলে ই করছে, অত্যাচার করেছে ওখানে, বাঙালি বলে মারছে ওখানে। কি করতে গেছিল আপনার সাথে? ফেরি করতে গেছিল। কোথায় গেছিল? ওই যে রাজস্থানে সাগর এমপি। মধ্যপ্রদেশ? কোথায় গেছিল কাজ করতে? ওখানেই তো সাগরই তো। হ্যাঁ এমপি সাগর। এর আগেও গেছিল কাজ করতে? হ্যাঁ গেছি, ওখানে গেছি। ওখানেও অনেক অত্যাচার করতো। কি বলতো? ওই তো বাঙালি বলে অত্যাচার করতো। বাড়িতে বলেছিল? হ্যাঁ বলেছিল। কি বলেছিল? হ্যাঁ অত্যাচার করছে ওখানে বাঙালি বলে। কেন যেতে হয় কাজ করতে? আমরা গরিব লোক, আমরা খেতেই হবে। ছোট ছোট বাচ্চা আছে, না খাটলে খেতে পাবো না। এখানে কাজ করলে হয় না, এখানে কাজ হয় না। কাজ আমরা কি বলতো আপনাকে যখন যাওয়ার আগে কি বলেছিল? ভয় যাচ্ছি? হ্যাঁ ভয়ে ভয়ে যাচ্ছি, আমরা ভয়ে ভয়ে যাচ্ছি। আমাকে ধরছে, এরকম করছে, যেভাবে বাঙালি বলে অত্যাচার করছে, বাঙালিকে ই করছে। কি কাজ করতো ওখানে? ওই যে ফেরির। কতদিন আগে গেছিল? 9 বছর আগে। এবার কতদিন ধরে ফেরি করছে ও? কতদিন? 9 বছর থেকে ফেরি করছে। এবার লাস্ট কবে গেছিল? এই যে 9 তারিখে, সামনে 9 তারিখে। কেন এখানে কেন এসেছিল? এসআইআর এর জন্য এসেছিল? হ্যাঁ এসআইআর জন্য এসেছিল, আবার থাকলো। আসবে বলেছিল? হ্যাঁ বলেছিল আসবে, বলেছিল কি আসবো। কি চাইবেন আপনি? আমি টাকা চাই। আপনার স্বামীকে কিভাবে মারা হয়েছে জানেন? কিভাবে জানতে? বাঙালি বলে ওকে ই করেছে, ধরেছে। কি দিয়ে মেরেছে? চাকু দিয়ে। কোথায় কোথায় আঘাত লেগেছে? এখানে পেটে লেগেছে, এখানে লেগেছে, এখানে হাতে লেগেছে, আবার অপারেশন হয়েছে। বলছি কিভাবে আপনারা জানতে পারলেন?
আমরা পুলিশরা ফোন করেছিল, পুলিশদের ওখানে শুনেছি। কতটা চিন্তায় আছেন আপনি? চিন্তা বাড়তে রোজ দিন কানাকাটি করছি। ভয় লাগছে? আপনার নাম? আপনার নাম? নুরেফা বিবি। বলছি স্বামীর নাম? সাইয়েদ শেখ। ক ছেলে মেয়ে আছে? 3টা ছেলে মেয়ে। কটা ছেলে? 2টা ছেলে 1টা মেয়ে। আর আর কে আছে পরিবারে? আমার শাশুড়ি আছে, শাশুড়ি মা আছে, আমি আছে, আমার স্বামী আছে। ও কি একাই রোজগার করার ছিল বাড়িতে? হ্যাঁ, ওই একেই। এখন কি করবেন? এখন কি করবো, এখন সাহায্য চাইছি। আমার স্বামী যে এতদিন ধরলে কি 5-6 মাস ফ্রি করতেই পারবে না, এখন কি খাবো সংসারে? ওরা গরিব লোক, না খাটলে খাটতে পারবো না। ছাড়া পড়া কখন করে মানুষ করবো, পড়াশোনা কীভাবে করবো? সবই পাথর আছে, দুনো সাইডে পাথর আছে। আবার হয়েছে, এর আগেও একটা অপারেশন হয়েছে। এখন জায়গায় করেছে, হত্যা করেছে। এখন তো আর পারবে না 5-6 মাস কিছু কী করতে। আপনার নাম? নুরেফা বিবি। সাথে ঘটনা কি হয়েছে, গেছিল এই করতে, ফেরি করতে গেছিল। ফেরি করতে যাই আবার কি করেছে, কেমন করে করবে, বাংলা কথা বলছে, বেলাতে সেখানে মাছ ধর করে আছে, লুটপাট করেছে, লুটপাট করে আছে, মাছ ধর করে আছে। কোথায় কোথায় মেরেছে? এক পেটে চকু মেরেছে, এবার বুঝান মুখের চকু মেরেছে, পিঠে চকু মেরেছে, অপারেশন করে আছে, পাথর আছে পেটে, এপারে আছে, এপারে খাও খাইয়া আছে। কেন মারলো? বাংলা হ্যাঁ, বাংলা কথা কথাতেই কথা কথাতে মেরেছে। কেন পাঠাতে হলো ছেলেকে? ছেলেটা তো কি কাজ করে, কিছু না পাঠানো তো কি খাবো আমরা? বউ আছে, পতি আছে, কি খাবো? গরিব লোক, কি খাবো? বাড়িতে কে রোজগার করে? মানে তো ওই রোজগার করবে, আমার বেটাটাই ছেলেটাই রোজগার করে, আর কে করবে রোজগার? কেমন আছে, আমার মৌত নেই। এই ফেরি করে কি বাড়ি ঘর করেছে? সেটা করো করে, আমি করো ধার দেনা করো করে আছে। এবার সংসার চলবে কি করে? এবার সংসার কেমন করো তোমরা জানো, তোমরা তোমার সাহায্য চাইছি তোমার কাছে, যা কিছু খাই ই করে। কতটা চিন্তায় আছেন? কতটা ভয় আছেন? হয়তো আছে তো, বউ আছে, বেটি আছে, পতি আছে, নিজে আছে, বেটা আছে। কদিন থেকে ভালো হবে না হবে সেটা আলাপাক জানছে। আপনার নাম কি? সাহেরা জানো। আমরা কি সৈয়দ শেখ দীর্ঘ 9 বছর থেকেই মধ্যপ্রদেশ সাগরে কাপড়ে ফেরি কাজ করে এবং এসআইয়ের জন্য বাড়ি এসেছিলো এবং গত 9 দিন আগে সে ওখানে আবার ফেরি করতে গেল এবং ওখানকার যারা বজরঙ্গী দল এবং যারা হিন্দুত্ববাদী দল যারা করছে, আমাদের বাঙালিদের নাম শুনলে এবং বাঙালি শুনলে ওদেরকে ঝাঁপিয়ে পড়ছে এবং বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করছে, চাকু নিয়ে টাকা পয়সা ছিনতাই করছে, মোবাইল নিয়ে মারছে। এই যে বিজেপি শাসিত রাজ্যে আজকে আমরা মানে যে আতঙ্কে আমাদের বাঙালিরা আছি, এই দিনটা কবে যে আসবে যে মানুষের সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবন চলাফেরা, নিজের কর্মকর্ম কাজ করে বেড়াবে। কোথায় ঘটনাটা ঘটেছে? মধ্যপ্রদেশ সাগর বলছে জায়গাটা, নাকি সাগর এমপি। কবে ঘটেছে ঘটনাটা, আজকে না কবে? গতকালকেই হয়েছে সম্ভবত। আজকে 3 দিন হয়ে গেল প্রায়। কিভাবে জানতে পেরেছিলে? হয়তো মোবাইল, সোশ্যাল মিডিয়াতে যে দেখতে পেলাম। এবং যারা পরিযায়ী শ্রমিক আছে আমি আর কি মালদা পরিযায়ী শ্রমিক বোর্ডের মেম্বার এবং আমাদেরকে ডক্টর সমীরুল ইসলাম পরিযায়ী শ্রমিক বোর্ডের চেয়ারম্যান সমীর ইসলাম আমাদেরকে বাড়ির খোঁজ খবর নিতে বলছেন, যারা যেন আতঙ্কে না থাকে। আমাদের সৈনিক অভিষেক ব্যানার্জি পাশে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে আছেন, খবরগুলো নিতে পাঠিয়েছেন আমাদেরকে, যারা যেন আতঙ্কিত না হয়, আছে সরকার পাশে। যাকে মেরেছে তার বয়স কত? বয়স প্রায় 37 বছর, 37-38 বছর। বাড়িতে স্ত্রী আছে, বয়স্ক মা আছে, 3টে ছেলে মেয়ে আছে। এখন আসলেন, কি আশ্বাস দিলেন বাড়িতে? আমরা আশ্বাস দিলাম যে আতঙ্কে আছি আমরা বাঙালি হিসাবে, কিন্তু আমাদের বাংলার যে গার্জেন, আমাদের যে সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের যে সরকারের মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, তাদেরকে সুস্থ স্বাভাবিকভাবে থাকার জন্য এবং পরিবারের পাশে আমাদের পাশে থাকবেন এই আশ্বাসটা দিয়ে পাঠিয়েছেন। আপনার নাম? মোহাম্মদ শহীদুর রহমান। এবার আপনাদের নিয়ে যাচ্ছে উড়িষ্যা। হ্যাঁ, উড়িষ্যায় দেখুন, উড়িষ্যায় কাজে গিয়ে নিখোঁজ পরিযায়ী শ্রমিক। পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের পরিযায়ী শ্রমিক শেখ নূর ইসলাম বাবা একটি লোকের সাথে, তার বাবার সাথে
আমাদের প্রতিনিধি দেখা হয়েছিল, তার মা থেকে তার বাবা থেকে এলাকাবাসীরা কি বলছে শুনুন। তার বাবা বলছিল একটি লোকের সাথে সে চলে গেছিল উড়িষ্যায় যখন বাসে করে যাচ্ছে বাংলা কথা বলেছে, বাংলা কথা বলার অপরাধে 5-6 জন দুষ্কৃতী তাকে বাস থেকে টেনে নামিয়ে নিখোঁজ করে দিল। এখনো পর্যন্ত প্রায় 11 দিন হতে চলল সেই শেখ নূর ইসলামের এখনো কোনো খোঁজ নেই। আর আমাদের প্রতিনিধি চলে গেছিল একেবারে সরাসরি সেই পূর্ব মেদিনীপুর জেলার তাদের বাড়ি বাবা মা এলাকাবাসী কি বলল সরাসরি শুনুন আমাদের চ্যানেলে। আমার বড় ছেলে কাজে গেছিল ওই অনুকূলে, নূর ইসলাম। তো সেখানে এক সাইডে কাজ গেছিল, সে সাইডে কাজ শেষ হওয়ার পরে আর এক সাইডে তাকে পাঠানো হলো। তাকে বাসে তুলে দেওয়ার পরে সে এবারে বাস থেকে অর্ধেক রাস্তায় নেমে দিয়েছে। তো তার খোঁজ খবর কিছু পাইনি। ঠিকাদার হচ্ছে হাওড়া জেলার ঠিকাদার। হ্যাঁ, সব জানিয়েছি। আমার নাম শেখ আমিরুল ইসলাম, আমি তার বাপ। আমাদের ধলরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধলরা গ্রামেরই বাসিন্দা আমাদের নূর ইসলাম বলে একটি ছেলে, প্রায় 35 বছর বয়স। তিনি হাওড়া জেলা কন্ট্রাক্টরের সাথে দীর্ঘদিন কাজ করছে পরিযায়ী শ্রমিক হিসাবে, লেবার হিসাবে কাজ করতে গিয়েছেন উড়িষ্যা। একটা সাইড থেকে আরেকটা সাইডে যাওয়ার পথে বাসে ওই অনুকূল জেলার অন্তর্গত উড়িষ্যা, ওই অনুকূল ওই থানার অন্তর্গত ওখানে বাসের মধ্য থেকে তাকে বাংলাদেশি বা বাংলা কথা বলার জন্য তাকে লাফিয়ে নিয়েছেন। তাই 5-6-7 দিন হতে গেল, তার কোনো আমরা খোঁজ খবর পাচ্ছি না। সেখানে ওনার বাড়ির বাবা ওরা সব খুব মর্মাহত, ছেলের কোনো খোঁজ খবর পাচ্ছেন। তাই ওখানে থানায়ও জানানো হয়েছে। আজকে আমরা সেই জায়গায় থানা সঠিক সহযোগিতা করছে না। আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের তমলুক থানায় আমরা জানিয়েছি এই মতো অবস্থায় যাতে আমাদের ছেলেটা সসম্মানে সশরীরে আমরা ফেরত করতে পারি, এটা প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি। যাতে আমাদের ছেলে বাড়িতে খাওয়া দাওয়া উঠে গেছে সবার, ছেলের এই খোঁজ না পাওয়ার জন্য। আমার নাম আতিয়ার রহমান, এখানে প্রধান। শেখ নুরুল ইসলাম, যে ছেলেটি নিখোঁজ হয়ে গেছে উড়িষ্যার অনুকূল জেলার অন্তর্গত অনুকূল থানা। সেই ছেলেটা সম্পর্কে আমার নাতি হয়। 1 সপ্তাহ আগে কাজের সাইড থেকে একটা বাসে অন্য জায়গায় যাওয়ার পথে কিছু লোক বাংলা বলার জন্য বাসে মধ্য রাস্তায় তাকে নামিয়ে নেয়। তারপর তার খোঁজ পাওয়া যায়। আমরা ওখানে ডায়েরি করেছি, ওখানে আর প্রশাসন আমাদের সঙ্গে কোনো সহযোগিতা করছে না। আমাদের উদ্বেগ বাড়ছে। বিজেপি শাসিত রাজ্যগুলো আমাদের বাংলা ভাষা বলার জন্য যে আক্রমণ হচ্ছে আমাদের বাসিন্দা বা বাংলার শ্রমিকের উপর, আমরা উড়িষ্যার প্রশাসন এবং আমাদের রাজ্য প্রশাসনকে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি যাতে ছেলেটার কোনো খোঁজ পাওয়া যায়। আমি ওর দাদু। আমার নাম শেখ জসিম। আবার সাংবাদিক হেনস্থা, আবার সাংবাদিককে অপদস্থ করলো কোথায় জানেন? ডুয়ার্সে, মানে টলিউডের অভিনেতা তথা সাংসদ দেব শুটিং চলছে ডুয়ার্সের একটা চা বাগানে। সেখানে সাংবাদিকরা গেছে, আর সেখানে একজন ভদ্রমহিলা ইউনিটের যে ভদ্রমহিলা, সেই ভদ্রমহিলা সাংবাদিকদের অপমান করলো এবং
অপবাদ দিল, সেই কিন্তু আপনাদের মনে করিয়ে দিতে চাই যে সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এটাকে মাথায় রাখবেন, কারণ চতুর্থ স্তম্ভকে আঘাত করলে প্রতিটি সাংবাদিক যখন রাস্তায় নামবে তখন আপনাদের সেই ঘরের কোণে ঢুকিয়ে দেবে। সেখানে কারুর কোনো ক্ষমতা নেই। তাই সাবধান, সাংবাদিকদের উপর আক্রমণ হলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। আর আমাদের প্রতিনিধি সেই স্পটে ছিল, সেও শুটিংয়ের কিছু সেট তুলেছে। আর ওই মহিলাকে দেখুন কিভাবে সাংবাদিকদের হেনস্থা করছে, সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের চ্যানেলে। আমাদের কাছে আটকাবেন না প্লিজ। হ্যাঁ, আপনি প্রেস আছেন, হ্যাঁ, মিডিয়ার কাছে আটকাবেন না। ঠিক আছে, আমরা মেন রোডে ভিডিও করছি তো, আমরা মেন রোডে ভিডিও করছি তো। শুনবেন না, এরা ভীষণ মুখের ল্যাঙ্গুয়েজ ঠিক করুন ম্যাডাম, মুখের ল্যাঙ্গুয়েজটা ঠিক করুন। মদনবাবু, আপনি মালবাজারে এখন বর্তমানে সাংবাদিকতা করছেন। আজকে মাল হাসপাতালে একটা শুটিং চলছে দেবের, সেখানে শুটিংয়ে এসে কি অভিজ্ঞতার সঞ্চয় করলেন আপনি? আমি শুটিংয়ে আসলাম কভার করার জন্য। আমি একটু মেডিকেলের ভিতরে গিয়ে মোবাইলটা যখন বার করছিলাম তখন ম্যানেজমেন্ট থেকে একজন ভদ্রলোক বললেন যে এখানে ভিডিও করা যাবে। তখন আমি বললাম যে আমি সাংবাদিক, আমি ভিডিও করতেই পারি। বলে না, আমরা অ্যালাউ করছি না। আমি কেন অ্যালাউ করছেন না? তখন বললাম আমরা অত শত বলতে পারবো না, আপনি আইসি স্যারকে বলুন, এখানে আইসি স্যার প্রশাসনকে বলুন, উনি যদি বলে তাহলে আপনি করবেন। তারপরে আমি আইসি স্যারের কাছে গেলাম, সাথে আমার এক সাংবাদিক বন্ধুও ছিল। তার সামনে আমি জিজ্ঞেস করলাম আইসি স্যারকে, তো আইসি স্যার বললেন যে না, এখন তো আপনি করতে পারেন, কিন্তু শুটিং শুরু হয়ে গেলে আপনি করেন না। এই কথা শুনে আমি আবার যখন করতে আসলাম তখন ওনারা আবার আমাকে বাধা দেন। তখন আমি আইসি স্যারের কথা যখন বললাম তখন ওরা বেমালুম ওই মিথ্যা কথা বলে দিলেন, না আমরা আইসি স্যারের কথা বলিনি। এই হলো আমাদের অভিজ্ঞতা। আর একজন ম্যাডাম খুব মিসবিহেভ করছেন। অনেক কি বলেছেন উনি? উনি বলছেন ভিডিও করা যাবে না, আর উনি ওপেন সিগারেটও খায় বেড়াচ্ছেন আমাদের সামনে। আর কি বলেছেন? আর বেয়াদব বলছেন, বেয়াদব। কাদেরকে বেয়াদব বলেছেন? সাংবাদিকদের, আমাদের। আপনার নাম? আমার নাম মদন কামি, বার্তা মালবাজার টিভিটা। দুদিন আগে বিভিন্ন আদালতে ভুয়ো ফোন আসছে যে বোমাতঙ্কের ভয়। শুধু তাই নয়, আমাদের হুগলি জেলায় চুচড়া কোর্টেতে ফোন এসেছিল বোমাতঙ্কের, এবং সেই বোমা আতঙ্কের জন্য এই কদিন কোর্ট সম্পূর্ণরূপে খালি করে দেওয়া হয়েছিল। এবং পুলিশ, সে বোম স্কোয়াডের পুলিশ এসে দেখলো কিছুই নয়। ঠিক সেইভাবে আজ পূর্ব মেদিনীপুর জেলায় তমলুকে একটা হেড পোস্ট অফিসে সেখানে ফোন এলো বোমাতঙ্ক, বোমা আছে। এই আতঙ্কে সেই মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরের পোস্ট অফিস থেকে সমস্ত স্টাফেরা বেরিয়ে গেল। আর পুলিশ এসে, সে বোম স্কোয়াডের পুলিশ এসে যখন দেখলো তখন বোমা নেই। এইবার একটা কারণ, এইবার একটা প্রশ্ন, এইগুলো কারা করছে, কি উদ্দেশ্যে করছে? কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে? এটা পুলিশ অনুসন্ধান করছে, তবে তাকে একদিন না একদিন আমরা ধরবই। দেখতে থাকুন সেই পূর্ব মেদিনীপুরের বোমার আতঙ্কে কিভাবে পোস্ট অফিসে স্টাফেরা বেরিয়ে যাচ্ছে, দেখুন।
अरे देखा है पहली बार साधन के आंखों में प्यार अरे क्यों मैसेज देय क्यों বোম বাস্ট করবে মেসেজ দেয়া করবেন কিসের জন্য বেরিয়ে যাচ্ছেন আপনারা? বুড়ার রুমে চলে যাবো বলছি আপনারা কিসের জন্য বেরিয়ে যাচ্ছেন? কি হয়েছে কি পোস্ট অফিসে? এই কিছু সময় আগে খবর এলো যে পোস্ট অফিসে ওই বোমাতঙ্কের একটা ইমেল এসছে। সেই ইমেলের কারণে মাননীয় পোস্টমাস্টার মহোদয় পোস্ট অফিসে যারা ছিলেন সবাইকেই বাইরে যেতে বললেন, যে প্রাণের ঝুঁকি নিয়ে পোস্ট অফিসে থাকার দরকার নেই, সবাইকেই বাইরে যেতে বললেন এবং স্টাফরাও সবাই মোটামুটি বাইরে বেরিয়ে এসেছেন এবং প্রশাসনে খবর দেওয়া হয়েছে, তারা আসছেন, তারপরে যা হবার হবে। মেলটা কার কাছে এসেছেন জানেন? মেলটা পোস্টমাস্টার মশাইয়ের কাছেই এসছে। আপনি কি করেন কি পোস্ট? আমি স্থানীয় এইখানেই কোর্টে কাজ করি এবং পোস্ট অফিসে এসেছিলাম, আমরা বললেন যে সবাই বেরিয়ে যান, এইরকম একটা বোমাতঙ্কের একটা মেসেজ এসছে, আপনারা সবাই পোস্ট অফিস থেকে বেরিয়ে যান। আপনারা কি ভয়ে আতঙ্কিত হবে? অবশ্যই, আমি কেন, সব জনগণও আতঙ্কিত, বোমাতঙ্কে আতঙ্কিত, সবাই বেরিয়ে এসছেন। আপনার নাম? আমার নাম অজয় কুমার সাউ, বাড়ি? বাড়ি তমলুক পদুম মসজিদ। আপনার নামটা বলুন। আমার নাম প্রদীপ ঝুলকি। কি হয়েছে কি এখানে? আমি পোস্ট অফিসে এজেন্ট, তবে হঠাৎ মেল আসে পোস্টমাস্টারের তরফ থেকে, আমাদেরকে বলা হয় যে বিভিন্ন পোস্ট অফিসে অ্যালার্ট করা হচ্ছে যে বোমাতঙ্কের একটা সম্ভাবনা আছে, তাই সমস্ত স্টাফ, এজেন্ট এবং যারা পাবলিক সবাইকে বাইরে বার করে দেওয়া হলো, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়, পাবলিকই যা হ্যারাস না হয়, সেই জন্য বলা হলো যে 2:30 পর্যন্ত এই সমস্যাটা থাকতে পারে, তাই 2:30টার পরে আবার যথারীতি কাজ চালু হবে। পোস্ট অফিসের তরফ থেকে কি প্রশাসনকে জানানো হয়েছে? হ্যাঁ, পোস্ট অফিসের প্রশাসনকে জানানো হয়েছে। আপনার নামটা আরেকবার বলুন। আমার নাম প্রদীপ ঝুলকি। কোথায় মাস্টার হয়ে যায়, আপনি আমাকে ফোন করতে পারছেন। আগে তোমার দিকটা বায়োমেট্রিক হবে, আমার নাম্বার আছে, আমি প্রবর্তনে বলো কাকে জানি ইনফরমেশন জানাই না, স্যারকে বলছিলাম। কোন স্যারকে বলছি? আপনাকে আমি জানাই স্যার নমস্কার স্যার। স্টাফ ছাড়া সবাই চলুন, স্টাফ ছাড়া সবাই চলুন এখান থেকে। যারা স্টাফ আছে ওই দিকটা চলে, স্টাফ ছাড়া সবাই চলুন, আপনাদের এইবার দেখাচ্ছি দুয়ারে সরকার, দুয়ারে রেশন, সমস্ত কিছু দুয়ারে দুয়ারে হচ্ছে। আর এইবার আপনাদের দেখাবো যে দুয়ারে ভাগাড়ে নোংরা জিনিসপত্র লোকের বাড়ির দুয়ারে চলে আসছে। হ্যাঁ, কোথায় জানেন?
ঠিক ধরেছেন, একদম 28 নম্বর কামারহাটি পৌরসভা। কামারহাটি পৌরসভা যেখানে ভাগার অর্থাৎ যেখানে যা নোংরা জিনিস ফেলে সেই জিনিস আস্তে আস্তে বাড়ির সামনে এসে পড়ছে, আর সেখানে পৌরসভার কোনো রকম ভূক্ষেপ নেই। তারা তাদের কথা বলে দিল, আর আমরা ছেড়ে দেবার লোক নয়। আমাদের প্রতিনিধি সরাসরি সেই পৌর প্রধানের সাথে দেখা করলো। তারা কি বলল, প্রতিবেশীরা কি বলল, সরাসরি শুনুন আমাদের পর্দায়। এখানে দাঁড়িয়ে মোবাইল চালায় ভিডিও করা। যাও পারো। আমি দিয়ে দেবো। কি অবস্থা দেখছেন? রাস্তার খুব বাজে অবস্থা। মানে মানে এগুলি প্রায়শই যাওয়া আসা হয়? হ্যাঁ, আমি তো রোজই দুবেলাই করে যাওয়া আসা করি এখান দিয়ে। জল জমে তখনও খুব অসুবিধা হয় রাস্তা দিয়ে মানে যাওয়ার। হ্যাঁ, একটু বৃষ্টি হলে তো জলই জমে এখান দিয়ে। রোজই দুবেলা যাই আসি এখান দিয়ে। রাস্তা ভাঙা? রাস্তা ভাঙা তো, রাস্তার পরিস্থিতি তো খুবই বাজে, কিছু বলার নেই। জানি না প্রশাসন কি করবে না করবে, বুঝতে পারছি না। মানে আর এই যে নোংরায় যে ক্রমশ রাস্তাটা সরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, নোংরার জন্য তো প্রচণ্ড অসুবিধা হচ্ছে, নোংরার জন্য যাওয়া আসা সব কিছুই। হ্যাঁ, ব্যাস আর কি বলবো, কিছু বলার নেই। যে কোনো মতো অ্যাক্সিডেন্ট তো? হ্যাঁ, অ্যাক্সিডেন্টের তো যখন তখন হওয়ার সম্ভাবনা আছেই, বুঝছেন। আপনার নাম? আমার নাম রিমা রায়চৌধুরী। থ্যাংক ইউ। এই ভাই নোংরা স্তূপ হয়ে আছে, এটা তো ভ্যাট নয়, তাহলে এখানে কি নোংরা ফেলছে? এখানে দেখছি দু একজন করে ফেলতে আজকে দীর্ঘদিন ধরে দেখলাম ভ্যাটের জায়গায় চলে এসছে। আমি অনেক দিন বলেছিলাম যে যদি ভ্যাট করতেই হয় তা ড্রেনের মধ্যে স্ল্যাব পেতে দুদিক কভার করে তারপরে নয়তো একটা ভ্যাটের জায়গা করুক। হ্যাঁ, এবার ঘরের দুয়ারের সামনে এবার কাকে বলবো? এবার লোকে কালকেও মাইক লাগিয়ে বলে গেল যে এখানে কেউ জিনিসপত্র ফেলবেন না, এখানে রাস্তা হবে। তারপরে লোকের কানে যাচ্ছে না, যে যার মতন প্যাকেট ফেলে দিয়ে যাচ্ছে। এবার রাস্তার উপর ভ্যাট রয়েছে, ওটা এরা সব কিছু জেনে শুনেও এখানে সেই ভ্যাটের জায়গা তৈরি করে রেখেছে। না, রোজ আসে না, ও সপ্তাহে একদিন আসে। ওই বড় গাড়ি আসে, এখানে 4 চাকার গাড়ি এসে দাঁড়ায়, ওই ছোটো হাতির মতন, ওর থেকে একটু বড়ো গাড়ি, ওই গাড়িতে করে ওই মাল তুলে নিয়ে যায়। আবার এক সপ্তাহ জমা হয়ে পাহাড় হয়, সেই পাহাড়কে আবার ভেঙে দিয়ে আবার দুর্গন্ধ অবশ্যই ছড়া। কুকুরে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে সর্বনাশ করে দিচ্ছে। কালকে একজনকে বলতে গেলাম বলে তার সামনে খারাপ হয়ে গেলাম, বললাম যে আপনি হঠাৎ এই প্যাকেটটা ফেললেন, আপনি দেখছেন মাইক লাগিয়ে বলে গেল, মাইক অ্যানাউন্স করে যে কেউ ফেলবেন না, রাস্তা হবে, তারপরে আপনারা শুনছেন না। না, আমরা তো শুনিনি, মানে অনেক ধরনের মন্তব্য করে বলে জন্য আর কিছু বলতে চাই না। এটা আজকে বেশ কয়েক বছর ধরে চলছে এই সমস্যা। হ্যাঁ, বড়, হ্যাঁ, অনেক সময় পাথর ছিটে বেরিয়ে আসছে, অনেক সময় গাড়ি ওই কোনাতে দাঁড়িয়ে যায়, ঘরের ভিতর পাথর ছিটে যায়, অনেক সময় পায়ে লাগে, গায়ে লাগে। এবার এগুলো যদি বেশ কয়েকবার দেখেছি আমাদের এখানকার কাউন্সিলর এখান দিয়ে যাতায়াত করে, সে তার চোখেও পড়ে, সে যদি কোনো স্টেপ না নেয় আমাদের কী করার আছে? এগুলি তো অ্যাকচুয়ালি কাউন্সিলর আর পৌর প্রতিনিধি উনি আর আমাদের পল্লী কমিটি যদি না দেখে তাহলে সাধারণ পাবলিক কী করবে? এটা তাহলে আর রীতিমতন এখানে পোস্টার লেগে গেছে, এখানে পোস্টার সিপিএমের লোক এসে পোস্টার লাগিয়ে দিয়েছে। এত বড় সাহসটা কোত্থেকে পায়?
আজকে আজকে এই দুর্বলতার কারণে তো সিপিএম পোস্টার লাগানোর সাহস পেয়েছে, নয়তো একসময় সিপিএমের লোকদের রাস্তায় দেখতাম না, তারা তারা পার্টি অফিস ছেড়ে বেরোনোর সাহস পেত না। আজকে আমাদের কিছু সিপিএমের এই তৃণমূল লোকদের দুর্বলতার কারণে আজকে পোস্টার পর্যন্ত লেগে গেছে, তারা মিটিং পর্যন্ত করে গেছে, নয়তো একটা সময় আমাদের সামনে দাঁড়াতে তারা ভয় পেত। আজকে আমরা দেখছি এগুলো দেখে, একেবারে ইস্যু পাচ্ছে। হ্যাঁ, তারা একের পর এক ইস্যুগুলো হচ্ছে বলে এরা মুখ খুলতে সাহস পাচ্ছে। একটা সময় গেছিলো যে ইস্যু করার সাহসও পেত না, যদি কোনো সময় একটা ফল্ট দেখেছি সেটা শত শত আমরা দাঁড়িয়ে ঠিক করে দিতাম। আর এখন এরা একভাবে বেহাল অবস্থায় পড়ে আছে, কোনো সমাধান নেই। আমার নাম গোপাল সরকার, 28 নম্বর ওয়ার্ডের একজন সাধারণ তৃণমূল কর্মী। অনেক বছর ধরে, কত বছর বলবো, প্রায় 10 বছর যাতায়াতে তো অসুবিধা হচ্ছে তো, গাড়ির ক্ষতি, সব কিছু। রাস্তা ছোট হয়ে যাচ্ছে, নোংরা ফেলে রাস্তা ছোট হয়েছে, রাস্তা চলাচল করা যাচ্ছে না, কাউকে বলে কিছু হচ্ছে না। আপনি এলাকারই বাসিন্দা? হ্যাঁ, আপনার নাম? আমার নাম হচ্ছে শেখর দে। বেহাল অবস্থা 28 নম্বর ওয়ার্ডের 2011 সালের পর থেকেই হচ্ছে। অ্যাকচুয়ালি 2011 সালের পরে 2015 সালে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে ভোট লুট করে যিনি কাউন্সিলর হন, তিনিও 28 নম্বর ওয়ার্ডের কোনো পরিষেবামূলক কাজে সাফল্য পাননি। সবচেয়ে বড় কথা হচ্ছে 28 নম্বর ওয়ার্ডের 2 পা দূরেই হচ্ছে আমাদের কামারহাটির মূল ডাস্টবিন ফেলার জায়গা, মানে ডাম্পিং গ্রাউন্ড, মানে টেঞ্চিং গ্রাউন্ড যেটাকে বলে, টেঞ্চিং গ্রাউন্ড মানে ভাগার বাংলা কথায়। ওই দুয়ার দূরে ভাগার থাকার পরেও 28 নম্বর ওয়ার্ডের চারিদিকে যদি ঘোরেন দেখবেন রাস্তার মধ্যে সমস্ত ময়লা ফেলে রেখেছে, পৌরসভা কোনো ময়লা তোলে না। ঠিক বটতলা থেকে 2 পা বেরোলে দেখবেন পৌরসভা থেকে এখন ওখানে আবার ঘর করে ভ্যাট করা হচ্ছে, ওই 15 সালের পরে করা হয়েছিল। টোটাল অঞ্চলটাকে পুরো ময়লা নগরী করে ওখানে মানুষ বসবাস করতে পারে না, গন্ধ এবং শারীরিকভাবে হচ্ছে। ওখানে উল্টো দিকে ফ্ল্যাটের নিচে একটা দোকান আছে, মানুষ আসে, ওখানে আসলে সবাই একই কথা বলে। ওই ভ্যাটটাকে আবার বন্ধ না করে সেটাকে আবার নতুন করে ওই পাড়ায় সমাধান না কী সব মমতা ব্যানার্জির যে মানে টাকা খাওয়ার প্রকল্প আর কি, সেই প্রকল্পে দেখলাম ওখানে আবার নতুন করে ওটাকে ভেঙে আবার ঘর তৈরি করা হচ্ছে। আদতে 2 পা দূরে ভাগার থাকার সত্ত্বেও বিভিন্ন জায়গায় এটা 15 সালের পর থেকেই 28 নম্বর ওয়ার্ডে হচ্ছে, যেটা এখনও কন্টিনিউ আছে। আর বর্তমান কাউন্সিলর শুধু না, আগের কাউন্সিলরও ভোট লুট করে জিতেছিলেন। আর পৌরসভা 2022 সালে ভোটে কি হয়েছে 28 নম্বর ওয়ার্ডে আপনারা সকলেই জানেন। আর বর্তমানে যিনি কাউন্সিলর তিনি অভিনেত্রী এবং চলচ্চিত্র জগতের পরিচিত মুখ। ব্যস্ততার মধ্যে পৌরসভার এবং ওয়ার্ডের পরিষেবা দেখার হয়তো তার সময় হয় না, তাই তাকে পরিষেবা করার ক্ষেত্রে, কিন্তু শুধুমাত্র পৌরসভার কাউন্সিলরের বিষয় না, সারা 28 নম্বর ওয়ার্ডটায় পৌরসভাই মানে কামারহাটি পৌরসভার থেকে একটা বঞ্চিত জায়গা। একটা রাস্তা, ওখানে ডিওএফআই এসএফআইয়ের ছেলেরা প্রতিদিন পোস্টারিং করেছে, বিক্ষোভ করেছে। বটতলা থেকে দৈপানপল্লী পর্যন্ত কদমতলা দিয়ে শহীদবেদী মোড় যাওয়ার যে রাস্তাটা, ওটা হচ্ছে মূল রাস্তা, ওটা দিয়ে মানুষ হাঁটতে পারে না, হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে। ওটা একটা প্রচলিত টোটো রুট, মানুষ যাতায়াত করে, অটো রুট, কিন্তু সেখানেও সঠিকভাবে যাতায়াত করতে পারছে না। টোটাল 28 নম্বর ওয়ার্ডটাকে এই 15 সালের পর থেকে, তৃণমূল কংগ্রেস জেতার পর থেকেই ছাপ্পা দিয়ে জেতা কাউন্সিলররা ভাগাড়ে পরিণত করেছে এবং 28 নম্বর ওয়ার্ডের মানুষের জনজীবন আজকে খুবই খারাপ জায়গায় নিয়ে গেছে। এটা 15 সাল থেকেই কন্টিনিউ হচ্ছে, নতুন করে ব্যাপার না। পথশ্রী প্রকল্পের আওতায় কামারহাটি পৌরসভার বিভিন্ন এলাকাতে রাস্তার হাল ফেরানোর জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে, শুরুও হয়েছে।
তাহলে 28 নম্বর ওয়ার্ড বারবার বঞ্চিত হচ্ছে না, এবং একটা অভিযোগ যে কাউন্সিলরের কোনো রকম হদিশ পাওয়া যায় না, এলাকাতেও ঘোরাফেরা করা বা কোনো দরকারে এগোনো কোনোটাতেই কাউন্সিলরকে পাওয়া যায় না। সিপিএম পক্ষ থেকে পোস্টারিংও করা হলো, তাতেও তো কোনো সমাধান হলো না। আদৌ কি নিয়েছিল সমাধান? আমরা মনে করি না এটা পৌরসভার পৌর প্রতিনিধি সমস্যা মেটাতে পারবেন, কারণ 28 নম্বর ওয়ার্ডে 15 সাল থেকেই মানুষের কাউন্সিলর কোনোদিন ছিলেন না। এর আগে যে কাউন্সিলর ছিলেন তিনিও ভোট চুরি করে, ভোট লুট করে মানুষের ম্যান্ডেটের বাইরে কাউন্সিলর হয়েছেন, ভোট লুটেরাদের কাউন্সিলর। বর্তমানে যিনি কাউন্সিলর আছে একই পথে নির্বাচনে ভোট চুরি করে হয়েছেন। সাধারণ মানুষের ভরসা এই কাউন্সিলরদের প্রতি কোনোদিনই ছিল না, আজও নেই। কিন্তু আমি পৌরসভার পৌরপ্রধানকে বলতে চাই, এই যে প্রকল্পের নাম করে পথশ্রী প্রকল্প, এই প্রকল্প, একটা রাস্তা 2 বছর ধরে বলা হচ্ছে। আমরা পৌরসভার প্রতিনিধিকেও বলেছিলাম, আমি ব্যক্তিগতভাবে কথা বলেছিলাম, আমাদের পার্টির পক্ষ থেকে স্যাংশন হয়ে গেছে, হবে, কিন্তু আজ পর্যন্ত সেটা হচ্ছে না। পৌরসভা নিশ্চুপ। আর সবচেয়ে বড় কথা, রাস্তা তো হচ্ছে না, টোটাল ওয়ার্ডের রাস্তাগুলো জুড়ে দেখবেন যে ময়লা ফেলে রাস্তাগুলোতে ডাস্টবিন বানিয়ে দিয়ে রাস্তাগুলোর অবস্থা আরও খারাপ করেছে। দুর্গন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে তৃণমূল কংগ্রেসের কামারহাটি পৌরসভা চাইছে 28 নম্বর ওয়ার্ডের মানুষরা রোগগ্রস্ত হয়ে আরও খারাপ অবস্থায় চলে যাক বলে আমার মনে হয়। বলবো এ বিষয়ে কি বলবেন? এ বিষয়ে পরিষ্কার যে 28 নম্বর ওয়ার্ডে যেসব জায়গাগুলো বলছেন সেখানে ইতিমধ্যেই তারা জেনে গেছেন, যারা চিৎকার করছেন বলছেন এই রাস্তাটা হবে। তবে একটা বলে দিক, কামারহাটির একটা ছোট্ট 28 নম্বর ওয়ার্ড নয়, 35টি ওয়ার্ড। 35টি ওয়ার্ডে একসঙ্গে কখনো কাজ করা যায় না, সেই ইনফ্রাস্ট্রাকচার কোনো পৌরসভাতে নেই। তো আমরা করে দেবো, রাস্তা করে দেবো। আর এই যে নোংরা, তাদের কাছেই আমি বলি, নোংরাগুলো কে ফেলছেন? কামারহাটি পৌরসভার কোনো লোক যদি ফেলেন আমাকে বলুন, আমি সেটা বন্ধ করব। আর যদি পাড়ায় আপনারা ফেলেন, আপনারা সেটা বন্ধ করুন। আমি তো চাই পরিষ্কার পরিচ্ছন্নতা, কামারহাটি পৌরসভা চাই। আমরা বারবার চিৎকার করছি যে ময়লা ফেলবেন না, ময়লার গাড়ি যাচ্ছে, আপনারা সময় হচ্ছে না ফেলার। যেই ময়লা গাড়ি চলে এসছে আপনারা নিজের মতো জায়গায় ফেলছেন, তো ময়লা তো হবেই, ময়লা আপনারাই করছেন। বরঞ্চ পৌরসভা অনুরোধ করছে আপনার ঠিক জায়গায় ঠিক মতো ময়লা ফেলবেন। 28 নম্বর ওয়ার্ড থেকে ঢিলছড়া দূরত্বেই ভাগাড় রয়েছে, যেখানে কামারহাটি পৌর অঞ্চলে সমস্ত নোংরা জমানো হয় টেনজিং গ্রাউন্ড এলাকায়। তারপরেও এলাকায় অস্থায়ীভাবে যত্রতত্র ময়লা জমছে। ওই তো একটু আগে বলে নিলাম, লোক যদি না যায় সেটা বলুন, কেন লোক যাচ্ছে না দেখুন। ময়লা যারা ফেলছেন, ময়লা পরিষ্কার করার পরে তারা দয়া করে না ফেললেই আপনারটা পরিষ্কার থাকবে। আমার পাড়াটা কিন্তু সেই মতোই রেখেছি, আমি আমাকে দিয়েই করছি, অনেক জায়গায় করেছি। উদ্যোগ নিতে হবে, পৌরসভার কাজ করে দেওয়া আর রক্ষা করার দায়িত্ব হচ্ছে নাগরিকদের। তাই শুধু পোস্টার মেরে স্লোগান দিয়ে কিন্তু কাজ হবে না। এই পৌরসভা সকল স্তরের কাজ করে, কোনো রাজনীতি দেখে না। অতএব বলছি কাজ হবে, এর মধ্যে চিন্তা নেই। বেশি কথা বলবো না, দুঃখ পাবেন অনেকেই যদি সত্যি কথা বলি। অতএব কাজ হচ্ছে, কাজ হবে। তাহলে দেখলেন আজকে ভালো খারাপ সব রকমের প্রতিবেদন দিলাম, তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে দুয়ারে ভাগাড়ে নোংরা জিনিসপত্র আজ দুয়ারে দুয়ারে সরকার হয়েছে। এইবার দুয়ারে ভাগাড়ে নোংরা জিনিস বাড়ির মধ্যে চলে আসছে। আজকে থাকলো এটাই হেডলাইন, দেখতে থাকুন। আমি অমল চ্যাটার্জি।